স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। নিম্ন মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য, স্বাদ গন্ধ ভুলতে বসেছে বাঙালি। দুই জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি, আহত আরও ৩৩ জন। থাইল্যান্ডের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক সহ নিহত ৭ জন, আহত ১৫। এবারে বিস্তারিত। ইলিশের স্বাদ গন্ধ বহু আগেই ভুলতে বসেছে বাঙালি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই অন্য মাছের দিকে বাধ্য হয়ে ঝুঁকলেও দামের কারণে হাত মুখ দুটোই পুড়ছে ভোক্তার। বাজার থেকে ১,০০০ টাকা খরচ করে মাছ কিনে খেতে পারবেন এমন পরিবারের সংখ্যা দিন দিনই কমে আসছে। বর্ষা মৌসুমে নদী, নালা, খাল, বিল, পুকুর থেকে শুরু করে সব জায়গা পানিতে ভরপুর, নেই মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা। তবুও বাজারে রয়েছে মাছের দাম নিয়ে অভিযোগ। শ্রাবণের শেষ ভাগে এসে মেঘলা আকাশ আর থমথমে বৃষ্টি মনে করিয়ে দেয় এটা তো রূপালী ইলিশে ভরপুর মৌসুম। নদী কিংবা সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ার কথা মাছের রাজার, কিন্তু রাজধানীতে মাছের বাজারে ইলিশের দাম শুনেই কুপোকাত ক্রেতা। শুক্রবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় ১ কেজি ওজনের ইলিশের দাম মানভেদে ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। ইলিশের কেজি ২২০০ টাকা, ৮০০ গ্রাম ৭৫০ গ্রাম এটা মাছ পেয়েছে ১৮০০ টাকা। এটা ১ কেজির উপরে ২২০০ টাকা কেজি। আমার থেকে তো ২১০০ টাকা করে নিল কেজি। কেন যে মাছটা তো দাম থাকে আমি জানি না। আক্ষেপ শুধু ইলিশেই নয়, মাছের ঝোল খেতে এখন গুনতে হয় কারি কারি টাকা। বাইন কিনবেন ১ কেজি ১,০০০ টাকা, বাইলা বা বেলে ১,২০০, পুঁটি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কাসকি বুতুম হইছে ৯০০, মিনি ৮০০, এটা ৬০০। বর্ষাকাল অনুযায়ী তো দেশি মাছ মানে অনেক কম দাম হওয়ার কথা, সেখানে তো অনেক বেশি দাম। চিংড়ি মাছের দামও চলে গেছে নিম্ন মধ্যবিত্ত নাগালের বাইরে। মাঝারি সাইজে ৯০০ ও বড়গুলো ১,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি চিংড়ি হচ্ছে ৮০০ টাকা, হরিণা আছে ৭৫০। চিংড়ি নিলাম, ওইটা ৮০০ টাকা দাম, কিন্তু একটু সামান্য একটু বেশিই আছে। পাবদা কিংবা রুই কাতলার কেজিও ঠেকেছে ৫০০ টাকার ঘরে। আর ছোট মাছের বড় দাম শুনেই ফিরে যেতে হয় ক্রেতাকে। পাবদা মাছ ৫০০ টাকা, বোয়াল মাছ আছে বড় বোয়াল ৮০০ টাকা কেজি। তারা ব্যবসায়ী, তারা তো বলবেই কম, কিন্তু আমরা তো কিনতেছি, আমরা তো জানি কত দাম। এমন চড়া দামের জন্য নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। মাছ তো এখন বর্তমানে কম হিসাবে মাছের দাম ঠিক আছে। মাছ ২ পরে কমে দেবে কেজিতে ২০০ টাকা ১৫০ টাকা, অন্ত নাই গিয়া বর্ষা পাওয়া যায় না। দামের ক্ষেত্রে বাজার ভেদেও রয়েছে পার্থক্য। বাটা মাছ আছে ৩০০, ৩৫০, আর রুই মাছ যেগুলো ২ কেজি এগুলো ৪০০-র মধ্যে বিক্রি হয়। মোটামুটি তো রিজনেবলই মনে হচ্ছে আমাদের কাছে। মাছের দাম নিয়ে নিম্ন আয়ের মানুষের অভিযোগ থাকলেও উৎপাদনের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতি করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য বলছে, মাছ সহ জলজ প্রাণীর উৎপাদন বা চাষে বিশ্বে ৫ম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে ২ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন। এর মধ্যে বগুড়ায় ৭ এবং সিলেটে নিহত হন শিশুসহ ৯ জন। এ ঘটনায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। দুই বাসের সংঘর্ষে এমন ভয়াবহ চিত্র সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার দয়ামির অংশে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। এর আগে একই দিনে ভোর ৫:৩০টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাস চাপায় ৭ জন নিহত হন। আহত হন
আরও কমপক্ষে 15 জন। পুলিশ জানায় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। বগুড়া থেকে যে নওগাঁ অভিমুখে একটি বাস সাপহতি আলী পরিবহনের একটি বাস কিন্তু যাচ্ছিলেন, যার পথে তারা দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। জনগণের দাবি, দুই পাশে ঘনবসতি এলাকা, বাজার, মানুষের খুবই চলাফেরা। এই যে পরিমাণ লোক দেখতেছেন, দৈনিক বিকালে এই পরিমাণে লোক দেখা যায় এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা লাশ এখানে যে 3 জন ছিল, আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর আহত ঘটনাস্থলে 3 জন মারা যায়, সেই 3 জনকে পরে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে আহত হয় 14 জন, তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন সজ্জিয়ার রহমান মেডিকেলে পাঠায়। পরে গতি নিয়ন্ত্রকের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন স্থানীয়রা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। গণমাধ্যমের উপর বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে টিভি এডিটর্স কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকতা পেশা না থাকলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা বিশ্বাস করি। রাজধানীর একটি হোটেলে শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন টেলিভিশনের সম্পাদক, গবেষক, শিক্ষক ও সংবাদকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। ব্যাটল করা এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজমের কাজ। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। যা আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব। সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না, কেন দিলেন কেন। তখন তো আপনারা বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না করা দিয়ে দেবে না। এ সময় সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি। 3 মাস 4 মাস কেন না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আমলের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনা ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন। সেমিনারে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধীদের রাজনীতি দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, গণহত্যাকারীরা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, তবে এগুলো মনোযোগের বিষয় নয়। তারা মানুষের কাছে ক্ষমা প্রার্থনা বা অনুশোচনা করে নাই, এজন্য তাদের রাজনীতি মানুষ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর উদ্বোধন করেন মন্ত্রী। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা।
এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। অল্প সময়ের মধ্যেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সুশাসন নেই। সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামের আমির এসব কথা বলেন। এ সময় বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন তিনি। গত 2 মাস ধরে যে ভুতুড়ে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। দুর্বলতা কোথায়? কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন? বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সৃষ্টিকর্তার পরে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন বলে জানান আইনমন্ত্রী। এছাড়া শেখ হাসিনা দেশে আসার বিষয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথে হাঁটবে এমন প্রত্যাশা জানান মন্ত্রী। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষক সহ অন্তত 7 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 15 জন আহত হয়েছে। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের দেবশিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। হামলার আগে ওই শিক্ষার্থী নিজের দাদা দাদিকেও গুলি চালিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। 2022 সালের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা। পুলিশ জানিয়েছে 14 বছর বয়সী ওই হামলাকারী অন্তত 26টি গুলি ছুঁড়েছে এবং তার কাছে আরও 34টি গুলি পাওয়া গেছে। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তার দাদার ছিল। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ উত্তেজনার মধ্যে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে সই করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তবে কি ওয়াশিংটনের নিরাপত্তা গ্যারান্টিতে ভরসা হারাচ্ছে মিত্র দেশগুলো, যার কারণে নিজেরাই গড়ে তুলল নিরাপত্তা বলয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এসব নিয়ে আদ্যোপান্ত জানাচ্ছেন তৌহিদুর রহমান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে টানা 5 মাসেরও বেশি সময় ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে পশ্চিম এশিয়ায়। হরমুজ প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলে অনিশ্চয়তাও কিছুতেই কাটছে না। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনে তড়িঘড়ি করতে দেখা গেল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে। যুদ্ধ উত্তেজনার মধ্যে যৌথভাবে 3 মার্কিন মিত্র দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পদক্ষেপটি রহস্যের জন্ম দিয়েছে। জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। এর মধ্যে যুদ্ধ কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে না পারায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর মিত্ররা ভরসা হারাচ্ছে কিনা তা নিয়ে জল্পনা চলছে। অনেকেই মনে করছেন ইরানে হামলা চালানোর পর মিত্র দেশগুলোকে তেহরানের পাল্টা হামলা থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। আর এর জন্যই যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও ন্যাটোর আদলে প্রতিরক্ষা জোট গঠনের সিদ্ধান্ত নিতে হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে, যার মাধ্যমে হয়তো নিজেদের সুরক্ষায় নিজেরাই নিরাপত্তা বলয় গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক, পারমাণবিকভাবে শক্তিশালী দেশ পাকিস্তান এবং জ্বালানি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ সৌদি আরবের এই প্রতিরক্ষা জোটের রূপরেখায় কী রয়েছে তা নিয়ে জনমনে কৌতূহল জন্ম নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক সরঞ্জাম উৎপাদন এবং উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তর মূল লক্ষ্য। আর ত্রিপক্ষীয় জোট গঠনের সিদ্ধান্তকে 2025 সালে হওয়া সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে গোটা এশিয়া এবং মুসলিম প্রধান অঞ্চলের ভূ রাজনীতি এবং নিরাপত্তায় আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, দীপ্ত,
বার্তাকক্ষ। খেলার খবর, নারী টি-20 এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী 28 আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে 8 দলের এই আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে 13 সেপ্টেম্বর। 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। বি গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। 2032 সালের 30 জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট লস ব্লাঙ্কোসে থাকছেন তিনি। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ। সম্প্রতি ভিনিসিয়াসকে কিনতে বেশ আগ্রহ দেখায় ইংলিশ ক্লাব আর্সেনাল। 2018 সালে ফ্ল্যামেঙ্গো থেকে আসার পর রিয়ালের হয়ে 375 ম্যাচে 128টি গোল করেন তিনি। জিতেছেন 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি লা লিগা এবং একটি কোপা দেল রে শিরোপা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিম্ন মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য, স্বাদ গন্ধ ভুলতে বসেছে বাঙালি। 2 জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 16 জনের প্রাণহানি, আহত আরও 33 জন। থাইল্যান্ডের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক সহ নিহত 7 জন, আহত 15। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।